আজ ডক্টর ইউনূস আনুষ্ঠানিকভাবে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেফতার হয় সেনাবাহিনীর হাতে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস দেশ থেকে চলে যাচ্ছেন, ঠিক সেই সময় সেনাবাহিনী গ্রেফতার করে এই ডক্টর ইউনূসকে। এদিকে আজ ডক্টর ইউনূস দেশ থেকে বিদায় নেওয়ার সময় গ্রেফতার হয় সেনাবাহিনীর হাতে। বিএনপি সরকার ক্ষমতায় বসেই সবাইকে একে একে গ্রেফতার করে অনেককে গুমও করছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করেই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে, এমন মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন সার্জিস আলম। বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে একটা এক্স ফ্যাক্টর, এটার প্রমাণ এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন এইবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন। সন্ধ্যা থেকে সিল মারা শুরু হয়েছে, জামাত সিল মারতেছে, ব্যালট বাক্স চুরি করতেছে, ওদিকে বিএনপি সিল মারতেছে, ব্যালট বাক্স চুরি করতেছে। আজকে এটা আসলে ক্যাবিনেট মিটিং ছিল না, এটা একটা সৌজন্যমূলক মিটিং ছিল যেখানে মন্ত্রীরা ছিলেন এবং আমরা উপদেষ্টারা ছিলাম। আমরা উপদেষ্টারা ক্যাবিনেটের পার্ট না। তো সবকিছু মিলিয়ে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু দলটির যারা মূল কর্তা বা হর্তাকর্তা ব্যক্তি, যে বিশেষ করে জনাব তারেক রহমান থেকে শুরু করে সরকার পরিচালনায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এই দলটির, তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকার। বিএনপি সরকার এবং নেতাকর্মীদের কাঁধে অনেক ঋণের বোঝা চাপিয়ে গিয়েছেন ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশের অনেক ঋণ হয়েছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস দেশ ছাড়ার সময় কঠিন বিপদে পড়েন এবং একটা ভিডিও ভাইরাল হয় দেশ ছাড়ার সময় এয়ারপোর্টে যা হয়েছিল তার সাথে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন বাংলাদেশে অনেক অস্থিতিশীল পরিবেশ, অনেক সমন্বয়ক উপদেষ্টা পালিয়ে গিয়েছে তাদের জীবন রক্ষা করতে, মানে গ্রেপ্তারের হাত থেকে। আজকে ডক্টর ইউনূস বিপদে পড়েন এবং তারেক রহমান বিএনপি দল কঠিন একটি অ্যাকশন নেয়। দর্শক, গত রাত থেকে এই একটি ভিডিও এবং আরেকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এই ভাইরাল হওয়া ভিডিও এবং স্থির চিত্র দিয়ে দাবি করা হচ্ছে গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। আসলেই কি তাই? নতুন সরকার দায়িত্ব নিল, নতুন সরকারকে অনেক কিছু তো মানে শেখানোর আছে, তার অনেক ক্লাস নেওয়ার প্রয়োজন তার রয়েছে। নতুন সরকার, নতুন লোকজন, তারা পথ চলতে পারবে না। বাংলাদেশটাকে কিভাবে চালাতে হয়, কোন পথে চালাতে হবে, কিভাবে বাংলাদেশে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন তিনি এবং সেই মবকে অব্যাহতভাবে চালাতে হবে, কিভাবে তার মানে সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে জেলে ভরতে হবে। এই মানে পার্টগুলো তো নতুন সরকারকে তার খাতা কলমে দিয়ে যাওয়ার কথা। না দিয়ে যেতেই নতুন সরকার তাকে বিদায়ী সম্বর্ধনা দেবে ঘটা করে, হয়তো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই প্রিয় জায়গায় তার সেখানে একটা বিদায়ী সম্বর্ধনা হবে। সেখানে অন্তত পক্ষে 1 কোটি লোকের সমাগম হবে, 1 কোটি মানুষ এসে তাকে বিদায় অশ্রুসিক্ত নয়নে বিদায় দেবে। কিন্তু সেই বিদায় দেওয়ার আগেই তিনি কেন চলে যাবেন? এই ভিডিওটা কি সত্যিই গত রাতের, নাকি আগের ভিডিও ভাইরাল করা হয়েছে? চলুন একটু বুঝে দেখি প্রেক্ষাপটটা, কেন তিনি চলে যাবেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূসের ওই ভিডিওর কথা বলছি যে ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর বাইরেও আর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে গত রাত 3টা 5 মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে, সেই স্টিল ছবিটা দেখুন। সেখানে মনে হচ্ছে তিনি, তার সাথে তার মেয়ে, আর মাস্ক পরে যিনি দাঁড়িয়ে তাকে অনেকটা বিনিয়োগের ম্যাজিক ম্যান, যিনি বাংলাদেশটাকে বিনিয়োগে ভরে দিয়েছেন, সেই আশিক চৌধুরীর মতো লাগছে। আমি নিশ্চিত না তিনি কিনা। এটা যে বিমানবন্দরের ছবি এটা নিশ্চিত, কিন্তু এটা আমি নিশ্চিত নই যে এই ছবিটা গত রাতেরই ছবি। কারণ অনেক কিছুই তো বাংলাদেশে, অনেক গুজবই তো ছড়ে, অনেক গুজব ছড়ানো হয়। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তিনি দেশে আছেন, তিনি দেশেই থাকবেন, দেশে তার এক গাদা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করবেন। কারণ দায়িত্ব শেষ করার ওই রাতেই যদি তিনি চলে যান, তাহলে যত সমালোচনায় তিনি গত 1.5 বছর পড়েছেন তার চাইতে 100 গুণ সমালোচনায় তিনি পড়বেন। রাষ্ট্র পরিচালনা খুবই ভেজাইল একটা কাজ ভাই।
বিএনপির আজকে সরকার গঠন হয়েছে, শপথ নিয়েছেন, মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রতিমন্ত্রী সভাও গঠিত হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু দলটির যারা মূল কর্তা বা হর্তাকর্তা ব্যক্তি, বিশেষ করে জনাব তারেক রহমান থেকে শুরু করে সরকার পরিচালনায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এই দলটির, তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকার। শেখ বশির সাহেব, সম্ভবত আকিজ গ্রুপের কর্ণধার, তিনি একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে বিদেশ থেকে প্রায় ২১ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এটা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন। এর আগে আওয়ামী লীগ সরকার থাকতে এই ঋণের পরিমাণ ছিল আরো ২ লক্ষ কোটি, অর্থাৎ সব মিলিয়ে ২৩ লক্ষ কোটি টাকা ঋণ চাপাইয়ে গেছেন পরবর্তী সরকারের কাঁধে। যেহেতু বিএনপি এখন সরকার গঠন করেছে, ঠিক প্রথম দিনই এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বৈদেশিক ঋণ পরিশোধ, নতুন করে ডেভেলপমেন্ট কার্যক্রম, ইকোনমিকে ব্যালেন্স করা, ডলারের রেটকে ব্যালেন্স রাখা, প্রবৃদ্ধির মাত্রা অর্জন করা, এরকম অনেক কিছু হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সামনে এসেছে। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে নিজের কাঁধের বোঝা ডক্টর ইউনূস তারেক জিয়ার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন। আর আগামী 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে শেষ হয়ে গেছে। দায়িত্ব গ্রহণের সময় বিএনপি সরকারের কাঁধে 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। পাশাপাশি 2025 সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি ছিল 32% বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়ায় 22,50,904 কোটি টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের সময়ে সরকার শুধুমাত্র ব্যাংকিং উৎস থেকেই 61,148 কোটি টাকা নিয়েছে। এখন আসলে এই 1.5 বছরে দেশে কি উন্নতি হয়েছে, কি ডেভেলপমেন্ট হয়েছে, কি সংস্কার হয়েছে আমি আসলে জানি না। তবে অনেক জায়গায় রাস্তাঘাট, যেমন আমার কুমিল্লা 5, এখানে বুড়িচুং ব্রাউনপাড়া যে রোড আছে, এই রোডটাতে উন্নয়নের কাজ হয়েছে। কাজ হয় না একদম তা না, তবে যেই টাকাটা টোটালি এখানে আসলো সেই পরিমাণ টাকার কাজ হয়েছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। দর্শক, এই সময়ে 107 কোটি 40 লাখ ডলারের নেট বৈদেশিক ঋণ আমরা গ্রহণ করেছি। প্রতি ডলার 122 টাকা ধরে এর পরিমাণ ছিল 13,103 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সরকার দেশি বিদেশি উৎস থেকে 74,251 কোটি টাকা ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত 1.5 বছরে আপনার সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 23,25,155 কোটি টাকা। আমরা যারা ভাবতেছি যে বিএনপি সরকার আসার সাথে সাথে একদম সবকিছু জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে সুপার ম্যাজিক দিয়ে তিনি সব সমাধান করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব না। কেন? কারণ এই সরকারকে প্রথম যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, যেগুলো বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। আপনি বিশ্বব্যাংক থেকে টাকা আনবেন, আপনাকে পরিশোধ করতে হবে। আপনি আকু থেকে টাকা আনবেন, আপনাকে পরিশোধ করতে হবে। যেই দেশগুলোর সাথে বড় বড় মেগা প্রজেক্টগুলো কানেক্ট ছিল, অথবা ডক্টর ইউনূস সরকার বা তার যে উপদেষ্টারা তারা দেশ ছেড়ে এখন পালানো শুরু করছে, এই যে টাকা আনছে, আইনা কত টাকা ব্যয় করছে বা কত টাকা কি হয়েছে, সেটা হয়তো আস্তে ধীরে বের হওয়া শুরু হবে। তবে অনেক উপদেষ্টাদের পলায়নে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, ভেতরে কি কোনো অন্য ধান্দা ছিল? আমার তো প্রথমে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে আজকে একটা গণতান্ত্রিক পরিবেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে আজকে চলার পথ করে দিয়েছেন, এবং যেই গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি নির্ধারণী একটা জায়গা আমাদেরকে দিয়েছেন। আমরা জনগণের ভোটে সংসদ সদস্য হয়েছি, এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মন্ত্রিসভার 2টো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি। এই জন্য তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ 2টো মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক 2টো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। 2টো মন্ত্রণালয়ের কাজই কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। একটা হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইরা, এবং বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যার ইকোনমির অন্যতম একটা বেস হচ্ছে আপনার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তো স্বাভাবিকভাবে আমাদের মতো দেশের জায়গা থেকে অনেক কিছু করা যায় না। উন্নত দেশগুলো তাদের নাগরিকদের যেভাবে বিভিন্ন দেশের সুযোগ সুবিধা দেয়, তো এই জেনারেশনের একজন তরুণ নেতা হিসেবে আমাদের তো প্রায়োরিটি যে আমাদের দেশের নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশে তারা বিভিন্ন কর্মে বা পেশায় নিযুক্ত আছে, তারা যেন মর্যাদার সাথে এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে, এবং কর্মক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যে ধরনের অসুবিধা প্রতিবন্ধকতার শিকার হয় সেটা দূর করা। দ্বিতীয়ত, আমাদের দেশে
আপনার বিশেষ করে বাইরে দেশে যেতে, বিশেষ করে যারা বিভিন্ন পেশায় যান, যতটা ব্যয় হয় এটা বোধহয় পৃথিবীর কোনো দেশে কিন্তু এত ব্যয় এবং এত খরচ হয় না। এই বিষয়টা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে নূর ভাই এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে দুদক থেকে শুরু করে সরকারের অনেক দপ্তর ব্যয়ের বিষয় নিয়ে অনেকের বিরুদ্ধে 100 উপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি এই সকল বিষয় নিয়ে আপনার দুর্নীতি মোকাবেলাটা কিভাবে করবেন আসলে? আমি এটুকু বলতে পারি যে বিগত দিনগুলোতে যেভাবে অতিরিক্ত খরচ হয়েছে, আমরা যতটুকু পারি অবশ্যই নিচে নামিয়ে আনবো। কারণ এটা তো আমার রাজপথের আন্দোলন সংগ্রাম প্রেস ক্লাবে দাঁড়িয়ে বক্তব্য থেকে শুরু করে সভা সেমিনার আমরা বলেছি যে এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে। এটা আমাদের একটা বলতে পারেন যে প্রায়োরিটি আছে, কারণ আমার তো শেষ পর্যন্ত মানুষের কাছে যেতে হবে আমার এই দায়িত্ব শেষে। এছাড়া ধরুন আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শ্রম মন্ত্রণালয় হচ্ছে সব শ্রমিকদের যে আমাদের আমি আপনাদেরকে 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে 12 তারিখের আগেও ভিডিও করে বলেছি বিএনপি অনেকগুলো আসনে তাদের প্রার্থীদেরকে কোরবানি দিবে এবং 12 তারিখেও দেখবেন অনেকগুলো আসন কম্প্রোমাইজ করতে হবে জামাতের সাথে। আমি যেটাই বলেছিলাম সেটাই আজ প্রমাণিত হয়েছে। টকশোর মধ্যে বিএনপির নেত্রী নীলফা ইয়াসমিন মনি তিনি ক্লিয়ারলি বলেছেন জামাত যে 15 আসনের মধ্যে প্রার্থী ছিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সে আসনে ডক্টর শফিকুর রহমান হেরে গিয়েছিল 4000 না 5000 ভোটে। সেটা আমি বলিনি, নীলফা ইয়াসমিন মনি ডাইরেক্ট টকশোর মধ্যে অনিয়ারেই বলেছে। পরবর্তী সময় জামাত থ্রেড দেওয়া শুরু করে যে আমাদের আমির যদি হেরে যায় আমরা কিন্তু আন্দোলন নামবো, নির্বাচন বানচাল করে দিব। পরবর্তী সময় বাধ্য হয়ে বিএনপির ওই আসনের প্রার্থীকে কোরবানি দেওয়া হয়েছে এবং জামাতের আমিরকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিতিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমিনুল ইসলাম যিনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছে তার আসনটাও কোরবানি দেওয়া হয়েছে, জামাতকে জিতিয়ে দেওয়া হয়েছে। কাইয়ুম কমিশনার যিনি আছেন তার আসনটাও জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে এত কম্প্রোমাইজের নির্বাচনের দরকার কি ছিল? এভাবে কোরবানি দিয়ে ক্ষমতায় এসে লাভ কি হলো? একটা পাতানো নির্বাচন করেছেন, আবার নির্বাচনের দিনও কম্প্রোমাইজ করতে হয়েছে, নিজেদের প্রার্থীদেরকে কোরবানি দিতে হয়েছে। বিএনপি এটা করেছে বাধ্য হয়ে, কারণ 20 বছর তারা ক্ষমতার বাইরে, তাদের যে কোনো বিনিময়ে যেভাবে কোরবানি দিয়ে হোক, আসন আরো অনেক ছেড়ে হোক, তাদের ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসার পরে তারা মেইন খেলাটা খেলবে। সেটাই কিন্তু বিএনপি ক্ষমতায় বসেই শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? বিএনপি যে গণভোট হয়েছে সেটাকে স্বীকৃতি দিতে নারাজ। গণভোট বলে কিছু নাই, ডাইরেক্ট ক্লিয়ার কাট কথা। অলরেডি আদালত রিড করা হয়েছে গণভোটের এই সকল কিছু বাতিল করার জন্য, বাতিল হয়ে যাবে অলরেডি। তারপরে বিএনপি সংবিধান সংস্কারের যে শপথ অনুষ্ঠান আছে সেখানেও বিএনপি অংশগ্রহণ করবে না। তার মানে কি কোনো জুলাই সনদ, কোনো জুলাই শ্রদ্ধা বলতে বাংলাদেশ কিছু থাকবে না। গণভোট টনভোট যেগুলা সকল কিছু বাতিল। বিএনপি এখন প্রথমে একটা কাজ করবে, জামাত সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা সেক্টরে যেভাবে আধিপত্য বিস্তার করছে এই 16-17 মাসে, সেই সকল আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করবে এবং ওই সকল জায়গায় বিএনপি পন্থী যে সকল লোক আছে তাদেরকে রিক্রুট করবে। ওই সকল জায়গায় বিএনপিতে লোকদেরকে বসাবে। বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা খাতের মধ্যে, চিকিৎসা খাতের মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক খাতে তো সকল দলীয়করণ হয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ তারেক জিয়া একটু অ্যাগ্রেসিভ রাজনীতি পছন্দ করে, তাই প্রশাসনকে পুরো হাতের মধ্যে নিয়ে আসতে হবে। আর স্বরাষ্ট্র মন্ত্রী তো বসিয়েছেই, আপনার কাকে দেখতে পেয়েছেন, যিনি তারেক জিয়া খুবই ঘনিষ্ঠ সালাউদ্দিন সাহেবকে। তিনি মোটামুটি সারা বাংলাদেশে প্রশাসনকে তার হাতে নিয়ে আসবে। জামাতের রিক্রুট যে পুলিশগুলো আছে সকলকে ছাঁটাই করে দিবে। আওয়ামী লীগ পন্থীদেরকে তো অনেক আগে ছাঁটাই করে দিয়েছে। এই সকল বিষয় করতে গিয়ে বিভিন্ন জায়গায় জামাতের সাথে বিএনপির প্রচুর পরিমাণে ক্ল্যাশ হবে। বিএনপি মায়ের উপর রাখবে জামাতকে একেবারে কোণঠাসা করে দেওয়া হবে এবং তার সাথে সাথে এনসিপিকেও মায়ের উপর রাখবে। এনসিপি শীর্ষ পর্যায়ের নেতা যারা আছে, যারা এমপি হয়েছে, তারা হয়তোবা অনেক জায়গায় সেফ হয়ে গেল, যারা এমপি হয়নি এবং যারা মধ্যম পর্যায়ের নেতা এবং তৃণমূলের নেতা তারা ভীষণ মাইর খাবে। ঢাকার রাজনীতির রাজপথ কাঁপানো ছাত্র নেতা থেকে এখন তিনি জাতীয় সংসদ প্রতিনিধি। বলছিলাম 18 আসনের নির্বাচিত সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনের কথা। আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করতে চাই, যার কারণে আমি নিশ্চিত করব আপনার আর আমার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই রাজনীতির অতীতে যেটা কখনোই মানুষ দেখে নাই, সেটা SM জাহাঙ্গীর হোসেনের হাত ধরে মানুষ দেখছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি থেকে আসা আরিফুল ইসলাম তার সাথে পরাজিত হন। অন্যদিকে SM জাহাঙ্গীর হোসেন বিজয়ী হওয়ার পর তার সাথে গিয়ে কাঁধে কাঁধ রেখে মিষ্টি বিনিময় করেন। অন্যদিকে ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির সাথেও দীর্ঘ সময় তিনি বৈঠক করেন এবং ঢাকা 18 আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সবাইকে পাশে রেখে তার আগামী দিনের সংগ্রাম চালাতে চান। সবার জন্য একটা বেটার ঢাকা 18 আসন। 1973 সালের 1 জানুয়ারি শরীয়তপুরের সখীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জাহাঙ্গীর হোসেন। তবে তার রাজনীতির হাতে খড়ি ও বেড়ে ওঠা এই ঢাকাতেই। তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করে এই নেতা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত। SM জাহাঙ্গীর মানেই রাজপথের লড়াকু এক সৈনিক। জাতীয়বাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্ষমতার সাথে। দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা ও কারাবরণ করেও দমে যাননি তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি মাঠ পর্যায়ের কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 2026 সালের 13 ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা 18 আসনে ধানের শীষের প্রতীকে তিনি 1,44,715টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে তিনি প্রমাণ করেছেন এই এলাকায় তার শক্ত অবস্থানের কথা।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের দেশ ছাড়ার বিষয়ে অনেক কথা হচ্ছে এবং বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বিএনপি সরকারের উপর যে ঋণের বোঝা এইগুলো নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।